স্বাগত ডিবিসি নিউজের শুক্র এবং শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে মিয়ানমার এবং আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে রাখাইনকে স্থিতিশীল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চান তিনি। টেকসই এবং নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাবও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ক উচ্চ স্তরের এই সম্মেলনে প্রায় ১০০টি দেশ এবং সংস্থা অংশ নেয়। রোহিঙ্গাদের তহবিল কমে যাওয়ার বিষয় তুলে ধরে ডক্টর ইউনূস প্রত্যাবাসনকেই সমাধান হিসেবে উল্লেখ করেছেন। মিয়ানমারে জাতিগত নিধন এবং নির্যাতনের ঘটনায় বিচারের দাবিও জানান ডক্টর ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পাশে থাকার কথা জানিয়েছেন জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ডক্টর ইউনূস। এ নিয়ে আমাদের আজকের আলোচনা, রোহিঙ্গা সংকট ৭ দফা রোডম্যাপে সাড়া দেবে বিশ্ব। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন এবং আছেন সাথে মানবাধিকার কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ডক্টর আমেনা মহসিন, প্রধান উপদেষ্টার কথা ধরেই আমি আসলে শুরু করতে চাই। উনি বলেছেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোই একমাত্র শান্তিপূর্ণ সমাধান। আন্তর্জাতিক চাপ বাড়ানোর মাধ্যমে এটা আসলে কিভাবে এই মুহূর্তে সম্ভব? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথমত এই জিনিসটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন সেটাই সমাধান। কারণ এটার আমি একটুখানি যুক্তিটা তুলে ধরার চেষ্টা করছি। কারণ দেখেন, এক মিয়ানমার রাষ্ট্র জেনোসাইড কমিট করেছে। আমরা থার্ড কান্ট্রি সেটেলমেন্টের কথা বলতে পারি, কিংবা বলতে পারি যে কেউ এখানে তাদেরকে অ্যাসিমিলেট বা ইন্টিগ্রেট করার কথা, অনেকে এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না। প্রথমে হলো বাংলাদেশে সেই ধরনের অবস্থা নেই যে কেউ তাদেরকে অ্যাসিমিলেট বা ইন্টিগ্রেট করা। বাংলাদেশ একটা খুবই পৃথিবীর একটা, যেটা বলতে পারে যে ঘনতম বসতি প্রবল একটা দেশ, রাষ্ট্র। সেখানে ল্যান্ডম্যান রেশো সেটা তো আমাদের ক্যাপাসিটির এমনিই বাইরে। সেখানে আমরা কিভাবে অ্যাসিমিলেট বা ইন্টিগ্রেশন করব। এবং সবচেয়ে বড় কথা যেটা হলো কি, একটা যেই রাষ্ট্র এরকম, যখন আমরা বলি থার্ড কান্ট্রি সেটেলমেন্ট, এই সমস্ত ব্যাপারে হয় কি, তখন যেই রাষ্ট্র গণহত্যা করেছে, জেনোসাইড করেছে, সে কিন্তু একটা দায় মুক্তি পেয়ে যায়। সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনাকে সেই রাষ্ট্রকে রেসপন্সিবল করেই সেখানে আপনার রিপ্যাট্রিয়েশনের প্রক্রিয়াটা আরম্ভ করতে হবে। এবং এই দায়বদ্ধতার জায়গাটা অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি সেই জায়গাটা থেকেই বলছি যে প্রফেসর ইউনূস যখন বলছেন যে রিপ্যাট্রিয়েশন ইজ দ্য অনলি সলিউশন, এটা আমরা এখানে আসিফও আছেন, আসিফ আর আমি কিন্তু প্রায় আমরা রোহিঙ্গা ক্যাম্পে যাই, আমরা নিজেরাই যাই, ফিল্ডে যাই। আপনিও যদি ওদের সাথে কথা বলেন, তারা কিন্তু বারবারই এই কথাটা বলে যে তারা তাদের জন্মভূমিতে ফেরত যেতে চায়, কিন্তু পরিবেশটা সেভাবে তৈরি হতে হবে। কিন্তু এমন না যে তারা ফেরত যেতে চাচ্ছে না। প্রথম দিকে যখন 2017 সালে ওরা এসেছিল, এবারের যে এত বড় 1 মিলিয়নের উপরে লোক আসলো, এখন তো আরো বেড়ে গেছে, তাই না? 30 লাখের অধিক আবার এসে গেছে। 7 লক্ষ 7 লক্ষ পালিয়ে এসেছে, আর এখন 12 লাখেরও বেশি। হ্যাঁ, সো এবং আপনি যদি ক্যালকুলেট করেন যে কত শিশু এখানে জন্মিয়েছে, সব কিছু মিলিয়ে যদি আপনি ক্যালকুলেট করেন, এবং যেটা একটা জেনারেশন, তো ইট ইজ লস্ট, একটা প্রজন্ম একদম হারিয়ে যাচ্ছে, যাদের কোনো শিক্ষা সেরকম নেই, তারা কিছুই করছে না। এবং এরকম একটা সিচুয়েশনগুলোকে আপনি যদি ফ্যাক্টর ইন করেন, তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়াচ্ছে? এখন এটা তো ধরেন বাংলাদেশ তাদেরকে নিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। এখন প্রথম যখন ওরা 2017 সালে এসেছিল, ওরা ভীষণভাবে একটা ট্রমাটাইজ সিচুয়েশনে ছিল। তখন আমরা দেখেছি তারা বারবার বলতো তারা
ফেরত যেতে চায় না, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি ওদের মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং সেটার জন্য আমি বলবো এখানে বাংলাদেশে ক্যাম্পের সিচুয়েশনটায় আমাদের এনজিও ফেরত যেতে চায় না, এখানে কি তাদের কিছু সুবিধার ঘাটতি হচ্ছে? যেমন তহবিলও কিন্তু এখন কমে আসছে, ডক্টর ইউনূস নিজে বলেছেন। না, আমি বলছি প্রথম দিকে ওরা ফেরত যেতে চাচ্ছিল না। জি, তখন সুযোগ সুবিধা বেশি ছিল, এখন কমে গেছে তহবিলের জন্য, সেটা কি হতে পারে? মানে ফেরত যেতে চাচ্ছে সেই কথাটা আপনি বলছেন? না, ফেরত যেতে চাচ্ছে বিকজ ওরা বারে বারেই একটা কথা তুলে ধরছে যে তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে, এবং সবচেয়ে বড় কথা কি তারা একই কথা বলে যে ওটা তো আমাদের মাতৃভূমি। এবং আমি জানি না, এটা হয়তো আসিফের সাথেও আলাপের মধ্যে তারা বলেছে, বিশেষ করে আপনি যদি নারীদের সাথে ওখানে কথা বলেন, তারা একটাই কথা বারবার বলে যে আমরা আমাদের মাতৃভূমিতে আমরা মানে যেটা বাংলা বলে যে সেখানে মানে তারা দে ওয়ান্ট টু বি বারিড দেয়ার, ওখানেই যেন তাদের সমাধি হয় সেই জায়গাটা। এবং যখন আমরা তাদেরকে এই কথাটা বলার চেষ্টা করলাম যে তোমাদের তো বাড়ি ঘর পুড়ে ফেলা হয়েছে, তখন তারা বলছে কেন, আমাদের ভিটে বাড়ি তো আছে, আমরা আবার বাড়ি করব। সো ওই জায়গাটা যে এটা তাদের নিজেদের মাতৃভূমি, এখানে এবং তাদের কথা হলো যে তাদের সন্তানরা সেখানে ছিল, তাদের অ্যানসেস্টার্সরা পূর্বপুরুষরা সেখানে ছিল, এবং সেই জায়গাগুলো, এবং অনেকেই এই কথাটা মানে এটা কিন্তু রিফিউজি ন্যারেটিভে আমরা যখন তাদের সাথে বিভিন্ন মানে পর্যায়ে কথা বলি, বিভিন্ন দেশে দেখা যায় যে তারা একটা কথা বারবার বলে যে তাদের যে পূর্বপুরুষদের সমাধিগুলো ওখানে আছে, তাদের স্মৃতিগুলো ওখানে আছে আপনি, এবং তাদের স্বকীয়তা বা পরিচয় সে মাটির সাথে জড়িত আছে। তো এবং জন্মভূমি তাদের ওটা বারে বারেই তারা বলে এটা আমাদের হোমল্যান্ড, ওটা তো আমাদের মাতৃভূমি, আমরা ওখানে জন্মিয়েছি, সেই জিনিসগুলো ওরা বারবারই বলে। এবং তারা মনে করে যে তাদেরকে যদি আপনি আপরুট করে দেন, ওখান থেকে সরিয়ে দেন, তাহলে তো তাদের ওই যে আত্মপরিচয়ের জায়গাটা বা একটা কমিউনিটি হিসাবে, ধরেন আমি বিভিন্ন জায়গায় তাদেরকে ছড়িয়ে দিলাম, তাহলে তো ওদের নিজস্বতা কোনো জাতির যে স্বীকৃতি পাওয়া সেটা তো মানে একটা যে তার একটা কমিউনিটি, একটা জাতি গোষ্ঠী, সেটা তো হারিয়ে যাবে সেই জায়গাটাতে। আমি সেই কারণেই বলছি যে ওই কোহেসিভনেসটা, একটা আইডেন্টিটি, তারপর একটা দায়বদ্ধতার জায়গা, একটা জেনোসাইড করে এই শতাব্দীতে আপনি পার পেয়ে যাবেন, সেটা তো হতে পারে না। খুবই দুঃখজনক। জনাব আসিফ মুনির, আপনার কাছে জানতে চাই যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এই মুহূর্তে পরিস্থিতিটা কি, মানবিক পরিস্থিতি, মাঠ পর্যায়ে আসলে চ্যালেঞ্জগুলো কি কি এখন তারা ফেস করছে? এই বছরে যেটা সেটা হচ্ছে যে বিশেষ করে অর্থায়নের যে সংকট, এটা প্রতি বছরই কিছুটা থাকে। যে জয়েন্ট রেসপন্স প্ল্যান হয়, অর্থাৎ প্রতি বছরের যে পরিকল্পনা হয়, এখন অলরেডি আগামী বছরের পরিকল্পনাও তৈরি হচ্ছে, এই বছরেরটা সহ। কিছু ঘাটতি প্রতি বছরই থাকে, কিন্তু এবছর বিশেষ করে মার্কিন প্রশাসনের দিক নির্দেশনা বা তাদের পলিসিগত পরিবর্তনের জন্য অর্থায়নের জায়গায় কিছুটা নতুন সংকট দেখা দিয়েছে। তো সেই জায়গা থেকে অনেকেই যারা সেখানে কাজ করে, বিশেষ করে যেই আন্তর্জাতিক সংস্থাগুলোও কাজ করছে অথবা স্থানীয় সংগঠনগুলো কাজ করছে, তারা একটু নতুনভাবে চিন্তাভাবনা করছে যে কি করে এই অর্থ সংকটের মধ্যেও কাজের ব্যবস্থাপনা খরচগুলো কমিয়ে নিয়ে আসা যায়। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে একই জায়গা থেকে, একই কেন্দ্র থেকে একাধিক সংস্থা একাধিক সেবা দিতে পারে কিনা, এবং সেক্ষেত্রে লোকবল কিছু কমিয়ে নিয়ে আসার দরকার হয় কিনা। কিছু কিছু সংস্থার এমনিতেও অর্থায়নের কারণে তাদের লোকবল কমিয়ে ফেলতে হয়েছে, অর্থাৎ তাদের যেই স্টাফ ছিল, কর্মকর্তা ছিল, তাদেরকে কমিয়ে নিয়ে আসতে হয়েছে। কিন্তু পাশাপাশি কাজের ক্ষেত্রেও কিছুটা সমন্বয়, অর্থাৎ বলা যায় প্র্যাগম্যাটিক, একটু নতুনভাবে চিন্তা করে যে ঠিক আছে অর্থায়নের সংকট হয়তো কিছুটা মেটানো হবে, কিন্তু এখন তাৎক্ষণিকভাবে সেটাকে কীভাবে মোকাবেলা করা যায় সেটা কিছুটা চেষ্টা করা হচ্ছে। এবং সেই অনুযায়ী ওখানে রোহিঙ্গাদেরকেও এক ধরনের একটা আশ্বস্ত করা যে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে বা হবে,
এবং বিশেষ করে যেহেতু এই আন্তর্জাতিক সম্মেলনের আগে কক্সবাজারও একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, কাজে সেটারও একটা প্রভাব আছে এবং সেখানে কিন্তু সব স্টেক হোল্ডাররা যারা জড়িত এই রোহিঙ্গা রেসপন্সের ক্ষেত্রে সবাই ছিল, এমনকি রোহিঙ্গা প্রতিনিধিদের সাথেও কথা হয়েছে। এর আগে তো ডক্টর ইউনূস 8 দফা প্রস্তাব তুলে সেটাও করেছেন এবং এখানে কাজে এই যে অর্থায়নের সংকটটা, এই আলোচনাটাই এখন বিশেষ করে বেশি কক্সবাজারে। আর কিছুটা উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, কিছুটা বিশেষ করে ক্যাম্পের যে সংকটগুলো আছে নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা হয়েছে, কিন্তু ওখানে খুব ভলাটাইল, খুবই মানে স্পর্শকাতর নাজুক অবস্থায়। ডক্টর আমেনা মহসিন বলছিলেন যে তারা আসলে এর আগে যেতে চায়নি ফেরত প্রত্যাবাসনের জন্য, কিন্তু এখন তারা কিছুটা রাজি যে তারা চলে যাবে। তো আপনি যে বলছিলেন যে যেখানে আমি প্রশ্নটি করেছিলাম যে ওখানে কোনো সুযোগ সুবিধার অভাবে কি তারা আসলে ফিরে যেতে চাচ্ছে, এরকমও কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের মুখ থেকে কি এরকম কোনো কথা উঠে আসছে কিনা মাঠ পর্যায়ে থেকে? সেরকম না, ব্যাপারটা শুধুমাত্র তাদের জন্মভূমি, তাদের একটা শেকড়ের টান সেজন্য সেটাই। এবং এই বক্তব্য কিন্তু আসলে তাদের সবসময় ছিল, হয়তো এখন এটাকে আমরা বেশি শুনতে পাচ্ছি, কিন্তু এটা প্রথম থেকেই ছিল যে ওখানের পরিস্থিতি উন্নতি হলে, দেখুন 2017-তে যখন বড় ধরনের ইনফ্লাক্সটা হলো, যে আপনি বলছিলেন 7 লাখের উপরে এসছে, তখন কিন্তু আমরাই বিভিন্ন আলাপ আলোচনায় অনেকে বলেছেন এরকম টকশোতেই যে এরা তো এরপরে বাংলাদেশে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবং তৎকালীন সরকারের আমলেও দেখা গেছে যে এইটার কথা মাথায় রেখেই ওখানে তারকাটার বেড়া দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলার বাহিনীগুলোর আরও জোরদার করা হয়েছে যে তারা যেন সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে। তারা নিজেরাই কিন্তু যায়নি। কেন যায়নি? কারণ ওই যে দূরে সে তার গ্রামটা দেখতে পায়, নাফ নদীর ওপারে গ্রামটা দেখতে পারে, যেই গ্রাম আসলে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপা বলছেন যে তারা মনে হচ্ছে যে আমি আমার বাড়ির কাছেই আছি, আশেপাশে একটা মানসিক প্রশান্তি। আরেকটা হচ্ছে যে তাদের যে ভাষায় তারা কথা বলে, তারা কিন্তু আমাদের কক্সবাজারের আঞ্চলিক ভাষার সাথে তাদের নিজস্ব যে ভাষা, মাতৃভাষা, প্রায় একই, খানিকটা অনেকখানি এক। কিছু কিছু বার্মিজ শব্দ তারা ব্যবহার করে, কিন্তু যে আঞ্চলিক ভাষায় কথা বলে তারা, তাদের নিজস্ব ভাষায় কথা বললে কক্সবাজারের মানুষ পুরোপুরি বুঝতে পারে, চিটাগংয়ের মানুষও। কাজেই ওই ভাষাগত তাদের মিল আছে, সংস্কৃতির দিক থেকে কিছুটা মিল আছে ওই অঞ্চলের, আমি পুরো বাংলাদেশও বলছি না, চট্টগ্রাম কক্সবাজারে। এবং ধর্মীয়ভাবেও তাদের একটা কিছুটা স্বাচ্ছন্দ্য তারা বোধ করে ওই এলাকায় থাকতে। কাজে তারা কিন্তু মানে অন্য কোথাওই না, তার নিজের দেশে ফেরত যাওয়ার ব্যাপারটা, কিন্তু সেইটা সবসময় যে শর্তটা তারা বলে এবং যেটা আসলেই বাস্তবসম্মত, যে ওখানে যদি পরিস্থিতি উন্নতি না হয়, আমরা বলছি যে টেকসইভাবে তারা ফেরত যাবে, অর্থাৎ তাদেরকে বারবার ফেরত আসতে হবে না। আমরা দেখেছি 78-এ, 92-তে গেছে, একদল ফিরে গেছে, আবার তারা বাধ্য হয়েছে ফেরত আসতে। আপনি নিশ্চয়ই জানেন যে ডিসেম্বরে তাদের ওখানে নির্বাচন হবে, এখানে কিন্তু রোহিঙ্গাদের নাগরিকত্ব নেই। তাহলে এত কম সময়ের মধ্যে কি এত টেকসই কোনো সমাধান সম্ভব? এই যে আন্তর্জাতিক সম্মেলনটা হয়ে গেল মাত্র নিউ ইয়র্কে, সেখানে একাধিক রাষ্ট্রপ্রধানরা কিন্তু বলেছেন, এমনকি রোহিঙ্গা প্রতিনিধিও সেখানে ছিল, তারা কিন্তু বলেছেন যে এই নির্বাচনটা আসলে সত্যিকার অর্থে প্রতিনিধিত্বমূলক হবে না, সত্যিকার অর্থে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেই। এমনকি ওখানে কিন্তু মিয়ানমারের প্রতিনিধিও ছিলেন, তাকে কিন্তু আলাদাভাবে কোনো রাষ্ট্রীয় পরিচয় দেওয়া হয়নি। আমরা ধারণা করতে পারি যে যে সরকার ওখান থেকে বিতাড়িত হয়েছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেখানে বিরোধী সংগঠনগুলো আছে, বিরোধী রাজনৈতিক দল, তাদের প্রতিনিধি, তারাও কিন্তু বলেছেন যে এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত সারা বিশ্ববাসীর। কাজে এই নির্বাচনের উপর রোহিঙ্গাদেরও কোনো আস্থা নেই এবং মিয়ানমারের সাধারণ জনগণ হোক বা অন্যান্যদেরও নেই। শুধুমাত্র তাকমাদাও বা যে সামরিক জান্তা ক্ষমতায় রয়েছে, তারা কিছুটা একটা স্থিতিশীলতা আনার মতো, কারণ তারা তো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরাসরি ক্ষমতায় গেছে 2021-এ। কাজে তারা বিশেষ করে এখন যেহেতু তারা চাপের মুখে আছে, আরাকান আর্মি এবং অন্যান্যভাবে বিভিন্নভাবে একটা চাপের মধ্যে আছে যে তাদের ক্ষমতা, বিশেষ করে তাদের যে সামরিক ক্ষমতা কিছুটা দুর্বল, তারা সেই জায়গা থেকে এটাকে একটা কাউন্টার মেজার হিসেবে তারা একটা নির্বাচনী প্রক্রিয়ায় যেতে যাচ্ছে, যেটা তাদের সমর্থন পুষ্ট লোকজনই কিন্তু সেখানে অংশগ্রহণ করবে, বৃহত্তর অংশগ্রহণ থাকবে না। কাজে শুধু রোহিঙ্গাদের জন্য না, মিয়ানমারের কোনো পরিবর্তন কিন্তু হবে না, এটা কিছুটা বলা যায় এক ধরনের একটা আইওয়াশ। জি, ডক্টর আমেনা মহসিন, আপনার কাছে আমি প্রশ্ন রেখে বিরতিতে যাব। সেটি হচ্ছে সীমান্ত বন্ধ করে দিতে, বিদেশিদের বের করে দিতে এবং অভিবাসীদের প্রতি একটি নেগেটিভ অ্যাপ্রোচই করেছেন ট্রাম্প অন্য দেশগুলোর প্রতি। তো এটি একটি আসলে কি বলবো, অভিবাসন নীতি মিয়ানমার রাষ্ট্রকে কি উস্কে দিচ্ছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে।
ডক্টর আমেনা মহসিন, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি মিয়ানমারের মতো রাষ্ট্রকে কতটা উস্কে দিচ্ছে। একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে ট্রাম্প দেশগুলোকে বললেন যে সীমান্ত বন্ধ করে দিতে, এটি প্রথম আলোতে এসেছে, বিদেশিদের বের করে দিতে এবং এমন অভিবাসীদের ঠেকাতে যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো মিল নেই। এই ধরনের বক্তব্য আসলে মিয়ানমারের মতো রাষ্ট্রদের কতটা উস্কে দিচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথমত আপনি যখন প্রশ্নটা করছেন এবং ওনার বক্তব্যটাকে সামনে আনছেন, তাহলে তো আমাকে এই প্রশ্নটাও তুলতে হয় যে আমেরিকার মধ্যে আমেরিকান জাতি বলতে কাকে বোঝায়, রাইট? হ্যাঁ, তাহলে তো আমাকে সেই রেড ইন্ডিয়া মানে যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান্স বলে থাকি তাদেরকেই আমার ধরতে হবে। আমেরিকাকে বলা হয় মেল্টিং পয়েন্ট, এবং ট্রাম্প স্বয়ং কোথা থেকে এসেছেন সেটাও আমাকে দেখতে হবে, তাই না? আপনি যদি ওনার অরিজিনসগুলো টানেন তাহলে উনি কোথাকার। সো আমরা যদি উনি যেটা বলছেন যাদের সাথে কারো মিল নেই, আমেরিকা ইজ এ যেটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট, যেখানে বিভিন্ন জাতি মিলে ধরেন আমরা এটাকে নেশন স্টেট বলি না, আমরা এটাকে একটা পলিটিক্যাল স্টেট বলি। সো ট্রাম্পের বক্তব্য সেই জায়গাটাতে তো মানে আপনি মানে ওনার নিজের বক্তব্যই একটা প্রশ্নবিদ্ধ বক্তব্য হয়ে দাঁড়ায়। এবং তাহলে তো আমেরিকানস কারা, সেই হিসাবে তো তাহলে যারা আছে ট্রাম্প মানে সবাইকেই চলে যেতে হয়, এবং যারা প্রথমে ছিল তারা সেখান থেকেই তাহলে তাদেরকেই ধরতে হবে, দ্যাট দে আর দ্য অরিজিনাল আমেরিকানস। সেই জায়গাটাতেই তো আমাকে ফিরে যেতে হয়। এবং আপনি যেটা বললেন, আমাকে প্রশ্ন করলেন যে মিয়ানমারকে কতটুকু উস্কিয়ে দিবে, তাই মিয়ানমারকে উস্কিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। মিয়ানমার এখন প্রচণ্ড একটা চাপে আছে, এবং চাপে আছে বলেই কিন্তু তারা এই ইলেকশনে বা নির্বাচনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে যাচ্ছে, এবং কখনো বলছে ফেডারেল স্ট্রাকচারে যাবে তারা, এবং নাগরিকত্বর কথা বলছে, তারা রোহিঙ্গাদেরকে ডাকছে যে তাদের হয়ে যুদ্ধ করতে, এবং তাহলে তারা নাগরিকত্ব দিয়ে দেবে, এই ধরনের ব্যাপারগুলো তাদের আসছে। তারপরে উনি বলছেন অভিবাসন, বা যেটাকে আমরা ইংরেজিতে মাইগ্রেশন বলে থাকি, এরা তো মাইগ্রেন্টস না, সেই জায়গাটাও একটা বড় ব্যাপার আছে। এরা মাইগ্রেন্টস না, এবং আপনি যদি দেখেন যখন মিয়ানমার রাষ্ট্র 1948-এ when it became independent, বার্মা, সেই বার্মান ইউনিয়ন অফ বার্মা, সেই জায়গা তখনের আপনি যদি কনস্টিটিউশন দেখেন, সেখানে রোহিঙ্গারা ওখানকার সিটিজেনই ছিল। ইনফ্যাক্ট তাদের রোহিঙ্গারা কিন্তু তাদের সরকারেও ছিল, ক্যাবিনেটেও মন্ত্রীও ছিল এই ধরনের। এবং এই যে মাইগ্রেশনটা ওয়াজ এ ন্যাচারাল প্রসেস। এই মাইগ্রেশন এপার ওপার এগুলো কিন্তু পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জুড়ে হয়েছে। সেভাবে তো ব্রিটিশরাও আমাদের এখানে প্রথমে ট্রেডার্স হিসাবে এসেছিল। তো পুরো পৃথিবীতে ইট ওয়াজ এ ন্যাচারাল প্রসেস। সাউথ ইন্ডিয়া থেকে লোকরা এসে আমাদের এখানে বাংলাদেশে কি নেই? আমরা তো জানি ওরা বিভিন্ন জায়গায় তারা চা বাগানে কাজ করেছে, শ্রীলঙ্কায় সিলনে কাজ করেছে, বিকজ দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য গ্রেটার এক ধরনের ব্রিটিশ এম্পায়ারের মধ্যেই ছিল। হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি তিনি বলেছেন যে মিয়ানমারের সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। এটা আসলে উনি কি ইঙ্গিত করেছেন? আসিফ মুনির, আপনার কাছে যদি আসি, কি বলবেন? এটা একটু ভাবে দেখতে হবে যে এবার এই যে বিশেষ সম্মেলনটা যেটা হলো উচ্চ পর্যায়ের, সেখানে কিন্তু মিয়ানমারের প্রতিনিধিত্ব বিভিন্নভাবে ছিল। এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। একটা হচ্ছে যে প্রথম অধিবেশন যেটা ছিল, সেখানে কিন্তু সময়ের জায়গাটায় খুব সুনির্ধারিত ছিল না, যে একটু বিস্তৃত কথা বলার সুযোগ ছিল। সেখানে আমরা দেখেছি যে তরুণ নেতৃত্ব কথা বলেছে, এবং যাদেরকে অনেক সময় কেউ এখন হয়তো তৃতীয় দেশে তারা অবস্থান করছে, এবং একটা বড়োভাবে তারা মানবাধিকারের কথা বলতে পারছে। কাজে সেই তরুণ প্রতিনিধিত্বকে কথা বলতে শুনেছে, এবং তারা কিন্তু সরাসরি বলেছে যে এই সমাধানে যদি যেতে হয়, মিয়ানমারে শান্তি অবস্থা প্রতিষ্ঠা করা, রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রোহিঙ্গাদের সরাসরি বক্তব্য এবং তাদের কথা শুনতে হবে।
এবং তারা কিন্তু জাতিসংঘের ওই সভায় প্রথম দিকে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে কথা বলার। রাষ্ট্রপ্রধানরা কিন্তু খুব সুনির্দিষ্ট সময় কথা বলেছেন, 3 থেকে 5 মিনিট, কিন্তু তার চেয়ে অনেক বেশি কিন্তু রোহিঙ্গার প্রতিনিধিত্ব করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ওখানে মিয়ানমারের প্রতিনিধি একজন বক্তব্য দিয়েছেন মিয়ানমার রাষ্ট্রের পক্ষে। তিনি কিন্তু সামরিক জান্তার কেউ নন, এবং বোঝা যাচ্ছে যে সম্ভবত তিনি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যেটা আছে সেইটারই প্রতিনিধি। কাজে সেই জায়গা থেকে বলা যেতে পারে যে ইউএনএইচসিআর এর বক্তব্যের সাথে সেটা কিছুটা মিল আছে, যে মিয়ানমারের সাধারণ জনগণ, সেখানে রোহিঙ্গারা এবং অন্যান্য যে জাতিগোষ্ঠীরা আছে অনেকেই কিন্তু সেখানে সংঘাতে রয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে, কারেন্ট সহ আরও বেশ কিছু জায়গায়। সেইটা তাদের যদি তারা নিজেদের জায়গা থেকে যদি একটা অবস্থান তৈরি করে, অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করা, সেটা কিছু ক্ষেত্রে হয়তো দেশের বাইরে থেকেই পরিচালনা করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেশের ভেতরে যারা আছে। কাজেই আমি বুঝি যে সেই জায়গা থেকেই বলা হচ্ছে যে মিয়ানমারের সাধারণ জনগণ এবং যেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো বিভিন্ন সময় তাদের অধিকার হারিয়েছে বা অধিকার তাদের লঙ্ঘন করা হয়েছে, তারা যদি একজোট হয়ে একটা কোনো অবস্থান নিতে পারে, সেটা কি ফর্মে যাবে সেটা কিন্তু আর তিনি উল্লেখ করেনি, কাজে সেটা তাদের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, দাতা সংস্থাগুলোর বিষয়ে বলবো যে রোহিঙ্গা অর্থায়ন বৃদ্ধির জন্য দাতা দেশ এবং সংস্থাগুলোর মনোভাব এবং বেশ কিছু বাধাও আসতে পারে। যুক্তরাষ্ট্র এর মধ্যে $6 কোটি এবং যুক্তরাজ্য $2 কোটি 70 লাখ পাউন্ড ঘোষণা করেছে। এগুলো কি আসলে পর্যাপ্ত ওখানকার যে সিচুয়েশন অনুযায়ী? এটা আপাতত কিছুটা হলেও সামাল দেওয়া যাবে, যে ঘাটতি এবছর বিশেষ করে এই বছর হয়েছে, কিন্তু অবশ্যই এটার চেয়েও আরও বেশি দরকার। যেটা উল্লেখযোগ্য যে এখানে এই সম্মেলনটার একটা উদ্দেশ্যের মধ্যে থেকে মনে হয় যে সেইটা কিছুটা হলেও সামনে আসবে, যে আবার অন্তত আলোচনায় যেহেতু রোহিঙ্গা বিষয়টা থাকবে এবং একটা উচ্চ পর্যায়ে জাতিসংঘের বৈঠক হয়েছে, অনেক রাষ্ট্রই কিন্তু এই সভায় এই বিশেষ সম্মেলনে বলেছেন যে আমরা ধারাবাহিকভাবে অর্থায়নটা করে যাব। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি একটা কমিটমেন্ট দিয়েছে, অন্যরা অ্যামাউন্ট বলেনি, কিন্তু তারা বলেছে যে এই অর্থায়নের প্রয়োজন আছে এবং অর্থায়নটা চালিয়ে যেতে হবে, চালিয়ে যাব আমরা। কাজে সেইটার একটা ফলো আপ অবশ্যই দরকার হবে, এবং তাতে মনে হয় যে অন্তত সামাল দেওয়া যাবে। কারণ এই অর্থ সংকট কিন্তু গত কয়েক বছর ধরেই হচ্ছিল, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে ব্যবস্থাপনা কিন্তু করা গেছে। কাজে সেইটা মনে হয় যে হ্যাঁ, এখন যথেষ্ট না হলেও অর্থায়নটা আসবে, এবং আরও এটার এটার সাথে আমি একটু যুক্ত করে দেই, যদি এই অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে সফলতা আপনি কতটুকু দেখছেন অর্থায়নের ক্ষেত্রে বা সার্বিক বিষয় নিয়ে? যেটা সবচেয়ে বড় সফলতা আমরা বলবো যে এই সম্মেলন করার প্রস্তাবটা যেটা গত বছর দেওয়া হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে, সেটা ধারাবাহিকতায় এটা হয়েছে। এবং সবচেয়ে বড় জায়গা সেটাই যে যেহেতু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে এবং আরও একটা আছে সামনে দোহাতে, কাতারের দোহায়, কাজে সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে এই অর্থায়নের জায়গাগুলোকে আবার কিছুটা নিশ্চয়তা দেওয়া। কারণ এটা প্রতি বছরই এই ইউএনএইচসিআরই আয়োজনগুলো করে, কিন্তু বাংলাদেশের দিক থেকে আহ্বানটা জানানোর পরে সম্মেলনের ব্যাপারে, এবং জাতিসংঘের প্রধানও এখানে এসেছিলেন, সেখান থেকে জাতিসংঘের অন্তত কিছুটা সীমিত সাধ্যের মধ্যে অন্তত সকলের সম্মিলিতভাবে যে অর্থায়নের জায়গাটা, সেটা কিছুটা হলেও অন্তত আবার সামনে নিয়ে আসা, এইটার ক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় সাফল্য বলা যেতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটি বিরতি নিব, তার আগে আমি আরেকটা প্রশ্ন রেখে যাই যে প্রভাবশালী যে দেশগুলো তাদের আসলে প্রভাব এর মধ্যে কতটুকু, কারণ সবাই কিন্তু ভাষাভাবে সাপোর্ট করছেন বা অন্য ধরনের কথাবার্তা বলছেন। তো সেই ক্ষেত্রে যে মিয়ানমারও যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো কিন্তু খুবই দায়সারাভাবেই বোঝা যায় যে বলছেন তারা। তো এই বিষয়ে আমরা আলোচনা করব, একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডক্টর আমেনা মহসিন যে আন্তর্জাতিকভাবে আসলে আমরা কতটা সহায়তা পাবো এই বিষয়টি সমাধানের জন্য, কিংবা ধরেন অন্য যে রাষ্ট্রগুলো আছে, ভারত আছে, চীন আছে, তাদের কতটা সহযোগিতাপূর্ণ মনোভাব, তারা কি শুধু দায়সারাভাবেই বলে যাচ্ছে বা করে যাচ্ছে, নাকি আরও শক্তপোক্তভাবে কিছু করা উচিত ছিল বা উচিত আছে সামনে? ধন্যবাদ আপনাকে। এখন জিনিসটা হলো কি, আমরা যদি এটা সাস্টেইনেবল একটা টেকসই সমাধান, যেই কথাটা আমরা বারবার তুলছি এবং যেটা হওয়াও দরকার এবং সেটা রোহিঙ্গারাও চাচ্ছে, সেটার জন্য কিন্তু একটা লং টার্ম একটা এটাকে আমরা বলতে পারি স্ট্র্যাটেজি, সেই জায়গাটাতে ইন্টারভেনশনটা দরকার, এবং সেটা প্রচণ্ডভাবে মিয়ানমার যে যারাই ক্ষমতায় থাকুক না কেন, মিয়ানমার রাষ্ট্র তাদের পক্ষ থেকেই আসতে হবে, যারা সেন্ট্রালি ক্ষমতায় থাকবে তাদের পক্ষ থেকে। এখন সেখানে ধরেন
এখন যে ধরনের যেগুলো আসছে, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট এবং অর্থায়নের কথা বলা হচ্ছে, এগুলোকে আমরা শর্ট টার্ম মিডিয়াম টার্ম ইন্টারভেনশনস বলতে পারি। এবং যেখানে বলা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার্স, যে ওরা যেন কিছু একটা করে খেতে পারে ওখানে যখন ফেরত যায়, দক্ষতা বৃদ্ধি করা, এগুলোকেও আমরা বলছি শর্ট টার্ম মিডিয়াম টার্ম ইন্টারভেনশনস। এখন লং টার্ম যে ইন্টারভেনশন, যেখানে আমরা একটা টেকসই করতে তাদের রিপ্যাট্রিয়েশনের কথা বলছি, সেইটার জন্য অবশ্যই এটা মিয়ানমার রাষ্ট্রের উপরে। দেখেন, আমরা যদি দেখি ইসরায়েল রাষ্ট্রের উপরে যে ধরনের এখন একটা চাপ পড়ছে, সেই ধরনের একটা পদক্ষেপ আসতে হবে। সেটা শুধু রাষ্ট্র না, বিশ্ব নাগরিকদের পক্ষ থেকেও সেই চাপটা আসতে হবে। দেখেন, আমি একটু শেষ করি। সেই জায়গাটা হলো কি, এখানে ভূ রাজনীতির একটা ব্যাপার আছে। আপনি প্রশ্ন করুন, আমি আবার উত্তরটা যাচ্ছি। বলেন। সেটা হলো যে ফিলিস্তিনের যে ইস্যুটা, সেটিতে জাতিসংঘে বা সাধারণ পরিষদে খুব বড়ভাবে সারা বছরই এটা খুব শক্তিশালীভাবে আসছে সামনে। কিন্তু সেই ক্ষেত্রে কি ফিলিস্তিনের বিষয় বা আনুষঙ্গিক আরও কিছু দেশে কিছু যে এই ধরনের যুদ্ধ বিদ্রোহ চলছে, সেটাকে কি ঢাকা পড়ে যাচ্ছে রোহিঙ্গা ইস্যুটা, দুর্বল হয়ে যাচ্ছে কিনা? খানিকটা আপনি বলতে পারেন, কারণ ফিলিস্তিনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা কন্টিনিউয়াসভাবে চলছে। গাজাতে যে এটা প্রতিদিনই, এবং ইসরায়েলে রাষ্ট্রের এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিনিসটা যেটা সখ্যতা বলেন, অ্যালায়েন্স বলেন, যেটাই বলেন, সেটা তো ধরেন গ্লোবাল পলিটিক্সকে ডমিনেট করেছে ফর দ্য লাস্ট 2 years, এবং সেটা মিডিয়ার কাভারেজও অনেক বেশি পেয়েছে, এবং যেই স্কেলে ওখানে গেছে, দ্যাট ইজ সামথিং একেবারে কিছুটা গুরুত্ব কি হারাচ্ছে কিনা আপনি? হ্যাঁ, মিডিয়া কাভারেজে তো অবশ্যই এবং অনেকটা ফরগটেন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা আমরা বলুন সেটা ছিল, কিন্তু এখন যে সম্মেলনের মধ্যে দিয়ে সেটা কিছুটা বাড়ছে। সেটা একটা। আরেকটা হচ্ছে যে ডিসেম্বরে যদি আবার কাতারে মিটিংটা হয়, সেটা থেকে কিছুটা হয়তো আসবে। তবে আমরা অতীতেও দেখেছি যে জাতিসংঘে, বিশেষ করে যেমন আমাদের যে স্থায়ী প্রতিনিধি আছে নিউ ইয়র্কে, তারা অতীতে উদ্যোগ নিয়েছেন যে কিছু কিছু কমিটি আছে জাতিসংঘের, যেখানে আপনি যেটা বলছিলেন যে সারা বছর আলোচনায় রাখার, অতীতে আমরা 2-3 বারই দেখেছি যে থার্ড কমিটি নামে একটা কমিটি আছে, যেখানে এই অঞ্চল, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়। সেখানে রোহিঙ্গাদের ব্যাপারে প্রস্তাব রাখা, সেটার একটা উদ্যোগ ছিল। আরেকটা হচ্ছে যে এখানেও সম্মেলন যেটা আলাপ হয়েছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে মামলাটা আছে, কারণ এখানে আমরা দেখেছি যে গাম্বিয়া খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে এখানে সম্মেলন, এবং তারাই কিন্তু এই মামলাটা লড়ছে। তো এই জায়গাগুলোকে কিছুটা কিন্তু চলমান থাকবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে সারা বছর কিছু কিছু উদ্যোগ থাকবে। তবে সেই ক্ষেত্রে যেসব, যেমন ভুক্তভোগী রাষ্ট্র যদি বলি, বা যারা অন্য মেজর স্টেক হোল্ডার আছে, তার মধ্যে বাংলাদেশও একটা, তাদেরকে একটা বড় ভূমিকা রাখতে হবে। আমরা যদি বলি যে বড় শক্তিগুলো, বিভিন্ন দেশ বা আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলোকে আলোচনায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের কিছুটা একটা ভূমিকা রাখতে হবে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশে না, আন্তর্জাতিক মহলে, কূটনৈতিক মহলে। যে রাষ্ট্রগুলো, যেমন আপনি ভারত বা চীনের কথা বলছেন, তারাও তাদের নিজস্ব রাষ্ট্র, তাদের নিজস্ব স্বার্থ দেখবে মিয়ানমারের স্বার্থে। মিয়ানমারের সাথেও তাদের অর্থনৈতিক আছে, এমনকি সামরিক সম্পর্কও রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোকে চিন্তা করলে অন্তত এই আলাপ আলোচনাগুলোকে, অর্থাৎ আমি বলছি যে আমাদের যে কূটনৈতিক তৎপরতা, সেটার মাধ্যমে আন্তর্জাতিক আলোচনা এটাকে রাখা সম্ভব। এবং বাংলাদেশেরও কিছু সহযোগী রাষ্ট্র আছে যারা শুধু লিপ সার্ভিস না, তারা আসলেই কিছু একটা দেখতে চায় যে কিছু একটা করা হোক, যেটা আমাদের ডক্টর ইউনূসও বলেছেন, এখানে একটা প্র্যাকটিক্যাল রোড ম্যাপ। এই রোডম্যাপ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে কিছু কিছু জায়গায় হয়তো বাংলাদেশ অগ্রগণী ভূমিকা রাখতে পারে, কিন্তু জাতিসংঘের দিক থেকে যদি আসে এবং কিছু কিছু রাষ্ট্র যদি উদ্যোগ নেয়, তাহলে এটা শুধু আলাপ আলোচনায় থাকে না, আমরা হয়তো সত্যিকার কিছু কিছু বাস্তব পদক্ষেপ সামনে দেখতে পাবো। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি যেটা উল্লেখ করতে চাচ্ছিলাম, যে রোহিঙ্গাদের জন্য যে মানব পাচার, অস্ত্র চোরাচালান এই যে হচ্ছে ওই বর্ডার লাইনগুলোতে, সেক্ষেত্রে আমাদের কি অভ্যন্তরীণ একটি সিকিউরিটির অভাব হচ্ছে না, বা এটা কি উদ্বেগের একটি বিষয় না এই মুহূর্তে এসে? বাংলাদেশের আভ্যন্তরীণ জায়গায় এটা কিছুটা, কিন্তু তার চেয়েও বেশি এটা কিছুটা ভূ রাজনৈতিক জায়গায়, যেটা একটু কেমন আপু বলছিলেন, সেই জায়গাটাই কিছুটা আছে। কারণ এই অস্ত্র পাচার বা অস্ত্র যে আনাগোনা করা, বা এখানে মাদকের যে আনাগোনা, এইটা পুরো অঞ্চল কি, অর্থাৎ আমরা যদি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে প্রভাবিত করছে, এবং সেখানে কিছুটা অস্থিতিশীলতা তৈরি করছে। এটা কি শুধু স্থানীয়দের জন্য নাকি? না, এটা আমি সেই জন্য বলছি যে আঞ্চলিক।
যেটা উল্লেখযোগ্য যে এই যে 7 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে, সেখানে শেষটা কিন্তু আছে যে এই এখানে যে নার্কো ট্রেডটা হয়, নার্কো ইকোনমি, অর্থাৎ যেই মাদকের যেই অর্থনৈতিক একটা ব্যবসা রয়েছে এবং বাউন্ডারি ক্রাইম, যে বিষয়টা আপনি বললেন যে এই অঞ্চলের যে ক্রিমিনাল জায়গাগুলো আছে এগুলো নিয়ন্ত্রণের একটা উদ্যোগ নেওয়া দরকার। এটা কিন্তু খুব স্পষ্টভাবে অন্যান্য রাষ্ট্ররা অতটা বলেনি। বাংলাদেশ যদি এটাকে কিছুটা, বিশেষ করে আঞ্চলিক যে বৈঠকগুলো আছে, যেমন আসিয়ানের সাথে এখন বাংলাদেশ কিন্তু তার সম্পর্কটা আরও তৎপর হয়েছে, যোগাযোগগুলো বেড়েছে, বিশেষ করে মালয়েশিয়া যখন চেয়ার করছে এখন আসিয়ান, এবং এখানে সেটা কিন্তু আবার অনেকেই বলেছেন যে আসিয়ানের একটা বড় ভূমিকা থাকবে। তো আপনি যেটা বলছেন যে এখানে এই আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এবং বিশেষ করে চোরাচালান বা মানব পাচারের জায়গা থেকে যেই আঞ্চলিক প্ল্যাটফর্মগুলো আছে সেখানে বাংলাদেশ কিছুটা এটাকে আলোচনায় আনতে পারে এবং আসিয়ানের সাথে যদি আলাপ করে প্রভাবিত করতে পারে তাহলে দেখা যাবে যে আসিয়ান সহ এটা কিছুটা হলেও এটার এক ধরনের একটা ব্যবস্থাপনা নেওয়া যাচ্ছে। কারণ যেটা আমরাও জানি বিভিন্নভাবে স্থানীয় রিপোর্টে আসে যে অস্ত্র যে আনাগোনা হয়, বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীগুলো ক্যাম্পে কাজ করছে, ক্যাম্পে খুব ভালোভাবেই ভিজিবল, যদিও আমাদের এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থারা অনেক ক্ষেত্রেই তৎপর, অনেক ক্ষেত্রেই তাদের যেসব নেতা আছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু গোষ্ঠীগুলো তৎপর আছে এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার হচ্ছে। একটা সম্ভাবনা আছে যে আমাদের এখানে দেশের ভেতরে যারা সন্ত্রাসী কাজে লিপ্ত তারা যদি এই বাইরের থেকে আসা অস্ত্রগুলো কোনোভাবে সংগ্রহ করার চেষ্টা করে, তাদের হাতে যদি চলে আসে, এখন পর্যন্ত আসেনি, কিন্তু এরকম কোনো অবস্থা নেই যে সেটা আসবে না, কেনাবেচা যেহেতু হতে পারে এই সম্ভাবনাটা ভেতরে থেকে যাচ্ছে। জি জি, আমরা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যদি দীর্ঘ করতে পারতাম অনুষ্ঠান তাহলে ভালো লাগতো। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকবেন।